হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 19 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির পার্ট 2 এর ভিডিও নিয়ে। তো এই পার্টে আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে 4,6 বিন্দুটা রয়েছে আর এখানে 3,5 বিন্দুটা রয়েছে। ঠিক আছে, এবার এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ হচ্ছে এই রেখাংশ। এই রেখাংশকে 1,3 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করেছে। আমি ধরে নিচ্ছি 1,3 বিন্দুটি এখানে রয়েছে। ঠিক আছে, পি বিন্দু সেটাকে ধরলাম, যেটা 1,3 সেই বিন্দুটা এখানে রয়েছে। এবার এই যে পি বিন্দু, সেই পি বিন্দু এই রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, এটাকে যদি এ বিন্দু, এটাকে যদি বি বিন্দু নাম দিই, তাহলে পি এ ইস টু পিবি আমাকে বের করতে হবে, এই অনুপাতটা বের করতে হবে, পি এর সাথে পিবির অনুপাতটা বের করতে হবে। তাহলে এখন কি লিখব, ধরি 1,3 বিন্দুটি হলো পি বিন্দু, যা 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করেছে। দেখো, এখানে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, আমি এখানে অন্তর্বিভক্ত ধরেই অঙ্কটা শুরু করব। ঠিক আছে, এবার এটা কিন্তু কি অনুপাতে বিভক্ত করেছে বলেছে, কি অনুপাতে বিভক্ত করেছে, এটা অন্তর্বিভক্ত করতে পারে, বহির্বিভক্ত করতে পারে, কিন্তু আমি অন্তর্বিভক্ত ধরে আমি ধরে নিচ্ছি পি বিন্দুটা এদের ভেতরে রয়েছে এবং অন্তর্বিভক্ত করেছে, সেটা ধরে অঙ্কটা শুরু করব। এবার উত্তর বেরোনোর পরে আমরা বুঝতে পারবো যে এটা কি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে না বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে অনুপাতটা বেরোনোর পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আর কি ধরে নিলাম, m/n অনুপাতে বিভক্ত করেছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, অন্তর্বিভক্তের ফর্মুলা কি দেখো, কোনাকুনি হয়, তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে। তাহলে m/3, ভালো করে বোঝো, m/3, এই যে m এর সাথে এই 3 প্রথমেরটা, আবার n এর সাথে এপাশে প্রথমেরটা, n এর সাথে 4 প্লাস n/4 বাই m+n, বোঝা গেল। আবার দেখো, m এর সাথে এপাশে 5, m এর সাথে এপাশে 5 আর n এর সাথে এপাশে 6, n এর সাথে 6 বাই m+n, এইটা হয়ে গেল পি বিন্দু স্থানাঙ্ক। আবার পি বিন্দু স্থানাঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে স্টুডেন্টস, কত দিয়েছে, 1,3 পি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে এটাও পি বিন্দু স্থানাঙ্ক, আমরা অন্তর্বিভক্তের সূত্র থেকে বের করলাম, এটাও পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে দুটোকে আমরা সমান করে ওখান থেকে এম আর এন এর অনুপাতটা বের করে নিতে পারবো। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, 3m + 4n বাই m+n, 5m + 6n বাই m+n, এইটা হয়ে গেল পি বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি লিখব, শর্তানুসারে 3m + 4n বাই m+n, 5m + 6n বাই m+n সমান সমান 1,3, কারণ 1,3 বিন্দুটাও কিন্তু পি বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, আবার এইখানে যেটা বেরিয়েছে এটাও কিন্তু পি বিন্দু স্থানাঙ্ক, যেটা অন্তর্বিভক্তের সূত্র দিয়ে আমরা বের করেছি। তাহলে এই দুটো যদি সমান হয়, অতএব আমরা কি বলতে পারি, 3m + 4n বাই m+n সমান সমান 1। এই যে x এর যে পার্টটা, অর্থাৎ এটা প্রথমে যেটা থাকে এটাকে কি বলে, এটাকে বলে ভুজ, এটাকে বলে কোটি। তাহলে এখানে এইটা হচ্ছে ভুজ, এখানে এইটা হচ্ছে ভুজ, দুটো ভুজ সমান করে দিলাম। ঠিক আছে, এর স্থানাঙ্ক যেহেতু সমান, তাহলে এর ভুজ সমান হবে, এর কোটি সমান হবে। তাহলে আমি ভুজটাকে সমান করলাম, তোমরা কোটিটাকেও সমান করতে পারতে, অর্থাৎ এটার সাথে 3কে সমান করেও করতে পারতে। ঠিক আছে, তাহলে অতএব 3m + 4n বাই m+n = 1। এখান থেকে কি করব, 3m + 4n সমান সমান m+nটা এখানে একের সাথে গুণ হয়ে গিয়ে m+n হয়ে যাবে। তাহলে 3m - m, এই mটা এর পাশে মাইনাস হয়ে গেল, আর এখানে n - 4n, বোঝা গেল। তাহলে 3m - m করলে কত হবে, 2m, আর n - 4n করলে -3n। এবার দেখো, m/n, এই nটা যদি নিচে চলে আসে, ওপরে কে পড়ে থাকলো, -3, আর 2টা এপাশে নিচে চলে আসলে
2 নিচে চলে আসলো। তাহলে অনুপাতটা কত দাঁড়ালো? অতএব m/n অনুপাতটা দাঁড়ালো -3,2। এই মাইনাসটা কি বোঝাচ্ছে? এই মাইনাসটা বোঝাচ্ছে যে এই পি বিন্দুটা, এখানে দেখো এই পি বিন্দুটা অন্তর্বিভক্ত নয়, কি করেছে? বহির্বিভক্ত করেছে। অর্থাৎ পি বিন্দুটা এই বাইরে এখানে কোথাও একটা থাকবে, বাইরে এবি রেখাংশের বাইরে থেকে এবি রেখাংশকে কি করেছে? বহির্বিভক্ত করেছে। বোঝা গেল? তাহলে এই মাইনাসটার তাৎপর্য হচ্ছে, এই মাইনাসটা আসলে আমরা বুঝতে পারবো যে পি বিন্দু এবি রেখাংশকে কি করেছে? বহির্বিভক্ত করেছে 3:2 অনুপাতে। তাহলে লিখব অতএব 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। যেহেতু এখানে মাইনাস দিলাম না, ওই জন্য এখানে বহির্বিভক্ত লিখলাম, আর মাইনাস থাকা মানেই বোঝা যাচ্ছে বহির্বিভক্ত হয়েছে। ঠিক আছে? তাহলে উত্তরটা কত হলো? 3:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তাহলে এটা গেল 3 নম্বর অঙ্ক। এবার আসবো আমরা 4 নম্বর অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্ট। সেখানে বলেছে 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে? এখানে y অক্ষ কথাটা হবে, y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 7,-3 এবং -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ পি বিন্দুতে y অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে। ঠিক আছে? তাহলে সেটাই লিখে নেব। ধরি 7,-3 এবং -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ পি বিন্দুতে y অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে। ঠিক আছে? তাহলে পি বিন্দুতে y অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, প্রথমে আমরা কি করব? পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। অন্তর্বিভক্তের সূত্র দিয়ে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা সহজেই বের করতে পারবো, কারণ m/n অনুপাত ধরে নিয়েছি। এখানে দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। তাহলে এখন লিখব অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হবে? অন্তর্বিভক্তের সূত্র অনুযায়ী কোনাকুনি হয় তোমরা জানো, m × -9, m × -9, এই যে m × -9 মানে প্রথমেরটা, আবার n × 7 মানে n এর সাথে 7 এই পাশে প্রথমেরটা, প্লাস n × 7 বাই m + n, কমা, আবার m × 6 মানে এখানে দ্বিতীয়টা, m × 6 প্লাস n × -3, n × -3 মানে এই পাশে দ্বিতীয়টা, n × -3 বাই m + n। তাহলে এটা পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নেব, -9m + 7n বাই m + n, আর এখানে হচ্ছে 6m - 3n বাই m + n। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। এবার একটা জিনিস তোমাদের বলবো, যেটা বোঝার বিষয়, জায়গাটা ভালো করে বুঝতে হবে। y অক্ষ দ্বারা কোন বিন্দুতে ছেদ হয়েছে? পি বিন্দুতে। তার মানে পি বিন্দুটা কোথায় রয়েছে? y অক্ষের ওপরে রয়েছে। ধরো y অক্ষটা এরকম গেছে, মনে মনে ভাবো y অক্ষটা এরকম গেছে, তাহলে পি বিন্দুটা কোথায় রয়েছে? এই যে বিন্দুটা এই লাইনের উপরে তো রয়েছেই, এই সরলরেখাংশের উপরে রয়েছে, কিন্তু y অক্ষের ওপরেও তো রয়েছে, তাই তো? তাহলে y অক্ষের ওপরে যেহেতু পি বিন্দুটা রয়েছে, তাহলে এই পি বিন্দুর কি হবে? ভুজ কিন্তু শূন্য হয়ে যাবে। কেন? কারণ পি বিন্দুর বা y অক্ষের ওপরে, ধরো এখানে y অক্ষ, এখানটায় দেখাই, এটা x অক্ষ, এটা y অক্ষ।
এই ওয়াই অক্ষের সমীকরণ কি হয়? এই ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স ইকুয়ালস টু জিরো। তার মানে ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দু নাও না কেন তার ভুজ কিন্তু শূন্য হবে। ধরো তোমরা 0,5 বিন্দুটা নিচ্ছ, ধরো 0,5 বিন্দুটা কিরকম জায়গায় হবে? এরকম জায়গায় হবে 0,5 0,5, এখানে শুধু ওয়াই পার্টটা রয়েছে, তার মানে জিরো মানে কি এক্সের দিকে কোনো দিকে যাবো না, ভুজ যেহেতু শূন্য, এখানে ভুজ শূন্য, তাহলে এক্স বরাবর আমি কোনো দিকেই যেতে পারবো না, শুধুমাত্র ওয়াই বরাবর আমাকে 5 একক ওপরে উঠতে হবে। আবার যদি বলি 0,-7, তাহলে 0,-7 কোথায় হবে? এরকম জায়গায় হবে 0,-7। তখন কিন্তু আবার দেখো এক্স অক্ষ বরাবর কোনো দিকে যেতে পারবো না, কারণ এক্সের পার্ট অর্থাৎ ভুজ কিন্তু শূন্য, শুধুমাত্র -7 অর্থাৎ কোটি রয়েছে। কোটিটা কত? -7 হওয়ার জন্য নিচের দিকে 7 ঘর আমাকে নামতে হবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ ওয়াই অক্ষের সমীকরণ কী হয়? যেহেতু এক্স ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ ওয়াই অক্ষের ওপরে যে কোনো বিন্দুই ভুজ কিন্তু শূন্য হবে। ওয়াই অক্ষের ওপরে যে কোনো বিন্দুর কি শূন্য হয়? ভুজ শূন্য হয়। তার মানে এখানে ভুজ কোনটা? পি বিন্দু স্থানাঙ্কের ভুজ কোনটা? এইটা পুরোটা ভুজ, আর এইটা হচ্ছে কোটি। ঠিক আছে, তাহলে এইটা পুরোটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে লিখবো যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের ওপরে আছে, সুতরাং পি বিন্দুর ভুজ শূন্য হবে। অতএব আমরা কি লিখতে পারি? -9m + 7n / m + n = 0 implies -9m + 7n = m + nটা জিরোর সাথে পুরো গুণ হয়ে গিয়ে ডান দিকে জিরোই হবে। তাহলে কি লিখব? -9m = -7n। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 9m = 7n। বোঝা গেল? এখান থেকে এইখানে আসছি আমি। দেখো কি হবে, তোমরা কিন্তু এরকমভাবে করবে না। তোমরা কি করবে? নেক্সট পেজে চলে যাবে। আমি ভিডিওর সুবিধার্থে আমি এখানে করছি। বোঝা গেল? তোমরা এরপরে এখানে না করে নেক্সট পেজে চলে যাবে। তাহলে এবার দেখো এখানে m নিচে nটাকে নিয়ে আসবো, তাহলে m/n ইমপ্লাইজ m/n। এই যে m এখানে ছিল, nটাকে নিচে নিয়ে চলে এলাম, তাহলে ওপরে এপাশে কে থাকবে? 7 থাকবে। 9টাকে নিচে নিয়ে চলে যাব, তাহলে কত হবে? 7/9। তাহলে অতএব m/n অনুপাতটা কত দাঁড়ালো? 7:9। অর্থাৎ এই যে রেখাংশটা, এই রেখাংশটা 7, -3 এবং -9,6 এই বিন্দুদের সংযোজক রেখাংশ পি বিন্দুতে কোন অনুপাতে বিভক্ত হয়েছে? 7:9 অনুপাতে বিভক্ত হয়েছে। বোঝা গেল? তাহলে এটাই উত্তর লিখব। তাহলে উত্তর লিখতে হবে, দেখো 7, -3 এবং -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা 7:9 অনুপাতে বিভক্ত হয়েছে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এটা উত্তর কত হলো? 7:9। তাহলে এটা গেল 4 নম্বর অঙ্ক। এবার আসবো 5 নম্বর অঙ্কে। 5এর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। কি বলেছে? প্রমাণ করি a 7,3 b 9,6 এবং c 10,12 এবং d 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত একটি সামান্তরিক গঠন করে। তাহলে এখানে দেখো একটা চতুর্ভুজের ছবি আমি এঁকে নিয়েছি, যেটাকে আমি এখন সামান্তরিক বলছি না, আমি সামান্তরিকের আগে কী করব? প্রমাণ করব। যার a b c d বিন্দুগুলি স্থানাঙ্ক যথাক্রমে দিয়ে দিয়েছে। এখন আমাকে কি করতে হবে? এটাকে সামান্তরিক প্রমাণ করতে হবে। তাহলে কি করব? দেখো সামান্তরিক প্রমাণ করতে গেলে সামান্তরিকের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা তোমাদের মাথায় আনতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, যে কোনো সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবেই। তাহলে এখানে এসি কর্ণের মধ্যবিন্দু বের করব এবং বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব। দুটো মধ্যবিন্দু কি হবে? একটি বিন্দুই হবে। ঠিক আছে, এই একটা সাধারণ বিন্দু যেটা দুটি কর্ণের মধ্যবিন্দু হবে। সুতরাং এর থেকে আমরা কি বলতে পারবো? যে এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। মানে এসি কর্ণকে বিডি কর্ণ সমদ্বিখণ্ডিত করেছে, আবার বিডি কর্ণকে বলা যায় এসি কর্ণ সমদ্বিখণ্ডিত করেছে, যেহেতু একটাই বিন্দু বেরোবে, মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে চলো মধ্যবিন্দুগুলো বের করা যাক। তার আগে আমি কি লিখব? ধরি
এবিসিডি একটি চতুর্ভুজ যার এ বি সি এবং ডি বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে 7,3, 9,6, 10,12 এবং 8,9। ঠিক আছে, এখন এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু কী হবে স্টুডেন্টস? দেখো মধ্যবিন্দুর ফর্মুলা কি শিখেছিলাম আমরা? ধরো এখানে x1 একটা বিন্দু, x1 y1, এখানে x2 y2 আর একটা বিন্দু, তাহলে এই বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়? x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, এইটা হয়। ঠিক আছে, তাহলে এখানে মনে মনে এই এ বিন্দুটাকে এখানে x1 y1 ধরো, এটাকে মনে মনে x2 y2 ধরে নাও। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক ফর্মুলা কি? x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, এটা লিখে নাও। এবার x1 এর জায়গায় কাকে বসাবে? 7কে বসাবে। 7 প্লাস x2 এর জায়গায় কাকে বসাবে? x2 এর জায়গায় হচ্ছে 10, বসিয়ে দাও, বাই 2। আর এখানে y1 প্লাস y2, y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে 12, y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে 12 বাই 2। তাহলে কত এলো? 17/2, আর এখানে 12 আর 3 15/2। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বেরোলো 17/2, 15/2। তাহলে একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব, এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এটাও দেখো x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2 মধ্যবিন্দুর যে ফর্মুলা সেটা লিখে নিলাম। এবার বি বিন্দুর এই বিন্দুটাকে 9,6, এটাকে x1 y1 মনে মনে ধরো, আর ডি বিন্দু এটাকে মনে মনে x2 y2 ধরে নাও। ঠিক আছে, তাহলে এবার শুধু বসাবো x1 এর জায়গায় কাকে বসাবো? 9কে, আর x2 এর জায়গায় 8কে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে দেখো x1 এর জায়গায় 9 আর x2 এর জায়গায় 8/2, আর y1 প্লাস y2, y1 এর জায়গায় কাকে বসাবো? 6কে বসাবো, আর y2 এর জায়গায় এখানে কাকে বসাবো? 9কে বসাবো। তাহলে 6 প্লাস 9/2, দেখে নাও, 6 প্লাস 9/2, তাহলে কত হলো? 15/2, 8 8 16, 17/2, 15/2। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু বেরিয়েছে 17/2, 15/2, এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু কত বেরিয়েছে? 17/2, 15/2। তাহলে দুটো একটাই বিন্দু বেরিয়েছে, অর্থাৎ এখান থেকে কি বলতে পারি? এসি এবং বিডি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, তাহলে লিখব অতএব এসি এবং বিডি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এবিসিডি একটি সামান্তরিক। যখনই সমদ্বিখণ্ডিত করেছে কর্ণগুলো পরস্পরকে, তখনই আমরা এটাকে সামান্তরিক বলে দিতে পারবো, কারণ সামান্তরিকের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হচ্ছে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, সামান্তরিক প্রমাণিত হয়ে গেল। এবার আসবো আমরা 6 নম্বর অঙ্কে। 6 অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। কি বলেছে? 3,2, 6,3, x, y এবং 6,5 বিন্দু চারটি পরপর যুক্ত করে একটি সামান্তরিক তৈরি করা হয়েছে। তাহলে এক্স ওয়াই এর মান কত? অর্থাৎ এক্স ওয়াই এই বিন্দু স্থানাঙ্কটা বের করতে বলেছে, অর্থাৎ এক্স ওয়াই এর মান বের করতে বলেছে। তাহলে কি করে করবো চলো দেখা যাক। তো প্রথমে লিখে নিই, দেখো 3,2, 6,3, x, y এবং 6,5 বিন্দু চারটি পরপর যুক্ত হয়ে একটি সামান্তরিক গঠন করা হয়েছে এবং বিন্দুগুলিকে
যথাক্রমে এ কমা বি কমা সি এবং ডি নামকরণ করা হলো। ঠিক আছে, তাহলে বিন্দুগুলিকে যথাক্রমে এবিসিডি নামকরণ করা হলো। তাহলে এখানে এ 3,2কে এ বিন্দু, 6,3কে বি বিন্দু, x,y-কে সি বিন্দু এবং 6,5কে ডি বিন্দু নামকরণ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে কি লিখবো, অতএব এবিসিডি একটি কি তৈরি হলো, সামান্তরিক। ঠিক আছে, এবার দেখো যেহেতু এটা সামান্তরিক তাহলে এখানে কি প্রপার্টি আমরা কাজে লাগাবো, সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু বের করব এবং বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব, দুটো পরস্পর কি হবে, সমান হবে। কারণ যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এসি কর্ণ এবং বিডি কর্ণের মধ্যবিন্দু পরস্পর সমান হবে। তাহলে এখানে কি লিখব, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে স্টুডেন্টস, দেখো এ বিন্দু কত 3,2 আর সি বিন্দু কত x,y। তাহলে এখানে মনে মনে এটাকে x1 y1 ধরে নাও, এটাকে x2 y2 ধরে নাও। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা। এবার x1 এখানে কত আছে, x1 হচ্ছে 3 আর x2 কত আছে, x2 হচ্ছে x। তাহলে কি লিখবো, 3 প্লাস x/2 y1 প্লাস y2। দেখো y1 কত আছে, y1 এখানে আছে 2 আর y2 কত আছে y, 2 প্লাস y/2, 2 প্লাস y/2। এটা হয়ে গেল এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আবার লিখব বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে স্টুডেন্টস, দেখো বি বিন্দু স্থানাঙ্ক কত 6,3 আর ডি বিন্দু 6,5। তাহলে এটাকে মনে মনে তোমরা x1 y1, এটাকে মনে মনে x2 y2 ধরে নাও। ঠিক আছে, তাহলে এবার দেখো কি হবে, x1 প্লাস x2/2 মানে 6 প্লাস 6/2। দেখে নাও বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। আগে ফর্মুলাটা লিখে নিলাম। এবার x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হচ্ছে 6, x2 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে কি করব, 6 প্লাস 6/2, আবার y1 দেখো কত 3 আর y2 কত 5। তাহলে 3 প্লাস 5/2, 3 প্লাস 5/2। তাহলে কত হচ্ছে 12/2, 8/2 মানে 12/2 মানে হচ্ছে 6, 8/2 মানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এবার দেখো এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অতএব কি হবে, এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু পরস্পর সমান হবে। তাহলে অতএব কি লিখবো, এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে 3 প্লাস x/2, 2 প্লাস y/2, এইটা সমান সমান 6,4। ঠিক আছে, এবার দুটো বিন্দু স্থানাঙ্ক সমান মানে ভুজের সাথে ভুজ সমান, কোটির সাথে কোটি সমান। তাহলে অতএব 3 প্লাস x/2 সমান সমান 6 ইমপ্লাইজ 3 প্লাস x সমান সমান 6 দুগুণে 12, 6 দুগুণে কত হলো 12, ইমপ্লাইজ x ইকুয়ালস টু কী হবে 12 আর এখানে 3টায় পাশে গেলে -3, ইমপ্লাইজ x সমান সমান কত হবে 12 থেকে 3 বিয়োগ করলে 9। x এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক একইভাবে কোটির সাথে কোটি সমান করব, তাহলে y এর ভ্যালু পেয়ে যাব। চলো দেখা যাক কীভাবে করা যায়। এইখানে করছি দেখো, 2 প্লাস y/2 সমান সমান হচ্ছে 4। ঠিক আছে, এই যে কোটির সাথে কোটি সমান করলাম, তাহলে কত হবে 2 প্লাস y সমান সমান 4 দুগুণে কত হচ্ছে 8। তাহলে y সমান সমান 8 বিয়োগ 2, এই 2টার পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে y সমান সমান হচ্ছে 6। তাহলে y এর ভ্যালু হয়ে গেল 6 আর x এর ভ্যালু হয়ে গেল 9। তাহলে অর্থাৎ সি যে বিন্দু ছিল, এই যে সি বিন্দু যেটার স্থানাঙ্ক ছিল xy, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়িয়ে গেল, এই বিন্দুর স্থানাঙ্ক দাঁড়িয়ে গেল 9,6।
ঠিক আছে, অর্থাৎ সি বিন্দু স্থানাঙ্ক দাঁড়িয়ে গেল 9,6। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে x, y বিন্দুটির স্থানাঙ্ক হবে 9,6। x, y বিন্দুটির স্থানাঙ্ক হবে 9,6। তাহলে এটা গেল 6 নম্বর অঙ্ক। এবার আসবো 7 নম্বর অঙ্কে। 7 অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। এখানে কি বলেছে? x1, y1, x2, y2, x3, y3 এবং x4, y4 বিন্দু চারটি যুক্ত হয়ে মানে পরপর যুক্ত করে একটি সামান্তরিক গঠন করা হয়েছে। অর্থাৎ এটাকে একটা সামান্তরিক বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে হবে x1 প্লাস x3 ইকুয়ালস টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4। এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কি করব, এখানে লিখব x1, y1, x2, y2, x3, y3 এবং x4, y4 বিন্দু চারটি পরপর যুক্ত হয়ে একটি সামান্তরিক গঠিত হয়েছে এবং বিন্দুগুলিকে যথাক্রমে এ, বি, সি এবং ডি নামকরণ করা হলো। তাহলে x1, y1 এই বিন্দুকে এ, x2, y2 বিন্দুকে বি, x3, y3 বিন্দুকে সি এবং x4, y4 বিন্দুকে ডি নামকরণ করা হলো। ঠিক আছে, এবার যেহেতু এবিসিডি একটি সামান্তরিক বলে দিয়েছে, তাহলে অতএব কি লিখব? এবিসিডি একটি সামান্তরিক। তাহলে দেখো যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, অতএব আমরা কি বলতে পারি যে এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু দুটো সমান হবে, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব লিখব, দেখো অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে স্টুডেন্টস? দেখো এখানে x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2, তাই তো? তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু হবে x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। ঠিক একইভাবে এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান সমান কি লিখব? দেখো x2 প্লাস x4, x2 প্লাস x4 বাই 2, x2 প্লাস x4 বাই 2। এখানে দেখো y2 প্লাস y4 বাই 2, তাহলে লিখব y2 প্লাস y4 বাই 2। তাহলে এবার যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব কি লিখব? x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4 বাই 2। অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু দুটো পরস্পর সমান হয়ে যাবে। তাহলে অতএব এবার যেহেতু দুটি কর্ণের স্থানাঙ্ক সমান, তাহলে তাদের ভুজগুলো যথাক্রমে সমান হবে এবং কোটিগুলো সমান হবে। তাহলে x1 প্লাস x3 বাই 2 সমান x2 প্লাস x4 বাই 2। এখান থেকে আমরা লিখতে পারি x1 প্লাস x3 ইকুয়ালস টু x2 প্লাস x4 হলো। এবং কোটিগুলো যদি সমান হয়, তাহলে y1 প্লাস y3 বাই 2 সমান সমান y2 প্লাস y4 বাই 2। তাহলে কি লিখব? y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4, 2 2 কেটে যাবে। তাহলে এবার দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল x1 প্লাস x3 ইকুয়ালস টু x2 প্লাস x4 আর y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4। অতএব
x1 প্লাস x3 ইকুয়ালস টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4, এইটা কি হয়ে গেল? প্রমাণিত। ঠিক আছে, তো 7 অঙ্কটা হয়ে গেল। এটা পার্ট 2 এর ভিডিও ছিল, যেখানে আমরা 3, 4, 5, 6, 7 অঙ্কগুলো কমপ্লিট করলাম। এর পরবর্তী পার্টে আমরা 8, 9, 10 এবং তার পরবর্তী অঙ্কগুলো করব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে এবং তোমরা যদি উপকৃত হও, বুঝতে পারো, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সম্পূর্ণ গণিত প্রকাশ নবম শ্রেণীর সমাধানের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা ক্লিক করে অন্যান্য অধ্যায়ের সমাধান তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।